এই সহজ পাঠ থেকে প্রাথমিক ইন্টারভিউয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়, তাই যারা প্রাথমিকে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা এই সহজ পাঠ বইটিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। এখান থেকে বেশ কিছু প্রশ্ন হয়। আমি এর আগের 2-3টে ভিডিও বানিয়েছি এটাকে নিয়ে, যারা সেগুলো দেখেছেন খুব ভালো, যারা দেখেননি তারা সেই ভিডিওগুলোকে একবার দেখে নেবেন বা তার বিষয়বস্তু এর মধ্যেও আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা সবার আগে যে প্রশ্নটিকে খুঁজে পাই যে সহজ পাঠ কতগুলি খণ্ডে বিভক্ত। সহজ পাঠ আপনি দেখবেন কোথাও রয়েছে 2টি খণ্ডে বিভক্ত, কোথাও রয়েছে 4টি খণ্ডে বিভক্ত। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সহজ পাঠ 4টি খণ্ডে বিভক্ত। তার মধ্যে প্রথম 2টি খণ্ড সহজ পাঠ প্রথম ভাগ এবং সহজ পাঠ দ্বিতীয় ভাগ, সেটা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য দেওয়া হয়। আর সহজ পাঠ তৃতীয় এবং চতুর্থ খণ্ড সেই দুটি হচ্ছে সংকলন গ্রন্থ। তাহলে শুধুমাত্র রবি ঠাকুরের লেখা সহজ পাঠ সেটা 2টো খণ্ড, যথা প্রথম এবং দ্বিতীয়। কিন্তু সহজ পাঠ এই নামে 4টি খণ্ড রয়েছে, যার মধ্যে 2টি রবি ঠাকুরের লেখা আর 2টি হচ্ছে সংকলন গ্রন্থ। অর্থাৎ সেখানে শুধুমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ই লিখেছেন এমন না, তার সঙ্গে আরও অন্যান্য লেখকের বেশ কিছু লেখনী এসে যুক্ত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সহজ পাঠ কবে প্রকাশিত হয়? সহজ পাঠ প্রকাশিত হয় 1337 বঙ্গাব্দে বৈশাখ মাসে, ইংরাজি 1930 সাল মে মাস। এই যে সময়টার কথা বলা হলো, এখানে সহজ পাঠ প্রথম এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল। যেহেতু তৃতীয় এবং চতুর্থ খণ্ড আমাদের আলোচনার মধ্যে অতটা আসে না, সেগুলো প্রাইমারি স্কুলের শিশুদেরকে দেওয়া হয় না এবং সেখানে শুধুমাত্র কবিগুরুর লেখনীগুলোই স্থান পায়নি, সেটা সংকলন গ্রন্থ, তার জন্য তৃতীয় ও চতুর্থ খণ্ড নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। এরপর রয়েছে প্রচ্ছদ। সহজ পাঠের প্রচ্ছদ করেছেন কে? টেটের ক্ষেত্রে খুব কমন একটি কোশ্চেন, যার উত্তর হচ্ছে নন্দলাল বসু মহাশয়। এই যে নন্দলাল বসু যে ছবিগুলি এঁকেছেন তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে বৈশিষ্ট্যগুলো থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে। যেমন প্রথমেই আমরা এই ছবির বৈশিষ্ট্য দেখতে পাই যে এগুলি ঘটনার গ্রাফিক চিত্র। একটা ঘটনা, সেই ঘটনাকে এই ছবিগুলোকে দিয়ে প্রকাশ করা হচ্ছে, বা ঘটনার বেশ কিছু অংশ, বিশেষ কিছু অংশ এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এই ছবিগুলি অঙ্কন করা হয়েছে, সেই অঙ্কন রীতি বা অঙ্কন প্রণালীর নাম হচ্ছে লিনোকাট, বা একে লাইনোকাটও বলা হয়। এছাড়াও আমরা 2টো বৈশিষ্ট্য এর মধ্যে দেখতে পাই। প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের মধ্যে সেই ছবির বৈশিষ্ট্যগুলির মধ্যে পার্থক্য থাকে। যেমন প্রথম ভাগ, সেখানে মোটা দাগে ছবিগুলো আঁকা। আপনাকে যদি দেখাই যে মোটা দাগের একটি ছবি, এটা হচ্ছে সহজ পাঠ প্রথম ভাগ। দেখুন এখানে যে ছবিগুলি আছে সেগুলি কিন্তু মোটা দাগ দিয়ে সেই ছবিগুলি আঁকা, এগুলোকে বলা হচ্ছে মোটা দাগের ছবি। এবং দ্বিতীয় ভাগের যে সহজ পাঠ, সেখানে আমরা দেখতে পাবো যে রেখাচিত্র। রেখাচিত্র বলতে দেখুন এই যে যদি দেখাই যে এটা হচ্ছে রেখাচিত্র, আশা করি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে রেখাচিত্র। অর্থাৎ এগুলি রেখা দিয়ে অঙ্কন করা, এর মাঝে বেশ কিছু জায়গা ফাঁক রয়েছে, সেগুলো একজন ছাত্র বা ছাত্রী নিজের মতো করে রং করে সেই ছবিগুলিকে সম্পূর্ণ করতে পারে। এর ফলে কি হবে? এর ফলে শিশুদের কল্পনা শক্তির বৃদ্ধি ঘটবে, বিকাশ ঘটবে, এবং এই যে একটা সুকুমার কলা, এই যে ছবি আঁকা, তো এখানেও কিন্তু শিশুরা অল্প বিস্তর পারদর্শী হয়ে উঠবে এবং তাদের মনের মধ্যে এগুলিকে শেখার বা এই রঙগুলিকে করার চাহিদা জন্মাবে। এরপরে এই যে সহজ পাঠ, এই সহজ পাঠের নামকরণটা সহজ পাঠ করা হয়েছে কেন? দেখুন সহজ পাঠ যেটা হচ্ছে সহজেই পাঠ করা যায়, বা যেটা হচ্ছে সহজাত পাঠ। তাহলে এমন একটি বই, যে বইটিকে কেন্দ্র করে একটি শিশু ভাষা সম্বন্ধে খুব সহজেই জানতে পারে। এখানে ভাষার গঠন শৈলী আছে, এখানে উচ্চারণ আছে, এখানে আপনার ভাষার মধ্যেকার যে রসবোধ, একটা ভাষাকে পাঠ করলে আমাদের মনের মধ্যে যে রস আসে, রসের অনুভূতি জন্মায়, আমরা রস আস্বাদন করতে পারি, সেই বিষয়বস্তুগুলো কিন্তু এর মধ্যে আছে। তাহলে এটা একটা শিশুকে খুব সহজেই পাঠ করিয়ে দেওয়া যায়, বা একটা শিশু খুব সহজেই পাঠ করতে পারে। তাহলে বাংলা ভাষা সম্বন্ধে একটা শিশুর প্রথম পরিচয় হচ্ছে সহজ পাঠের মধ্যে দিয়ে, যেটাকে পাঠ করে সে খুব সহজেই বাংলা ভাষা সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পারছে, তার জন্য এর নাম হচ্ছে সহজ পাঠ। একজন ছাত্রছাত্রীর দৃষ্টিভঙ্গি থেকে আপনি এমন করে বলতে পারেন, আবার একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে, যে আমি একটা শিশুকে একটা ভাষা সম্বন্ধে পরিচয় করাবো, ভাষার সঙ্গে তার প্রথম পরিচয় হবে। এই যে প্রথম পরিচয় করিয়ে দেওয়া বিষয়টি অপেক্ষাকৃত কঠিন। তাহলে আমরা সহজ পাঠের মধ্যে দিয়ে সেটাকে খুব সহজেই কোনো একজনকে পাঠ করিয়ে দিতে পারছি,
তাই এটা হচ্ছে সহজ পাঠ। এখন যেটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে সঠিক বলে মনে হচ্ছে সেই উত্তরটিকে আপনি বেছে নেবেন, যে সহজ পাঠের নামকরণের সার্থকতা কোথায়, বা সহজ পাঠের এই নামকরণটি কবিগুরু কেন করেছেন। তো সেই অর্থে এই দুটো উত্তরের মধ্যে যে কোনো একটা আপনি বলতে পারেন। একটা শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে খুব সহজে পাঠ করানো যায়, একটা ছাত্রছাত্রীর দৃষ্টিভঙ্গি থেকে যে শিশুরা ভাষা সম্বন্ধে এটিকে খুব সহজেই পাঠ করতে পারে। এখন আপনার যেটা আপনার কাছে গ্রহণযোগ্য আপনি সেটাকেই গ্রহণ করুন। এরপর রয়েছে যে সহজ পাঠের প্রথম যে ভাগটি রয়েছে সেই প্রথম ভাগের বৈশিষ্ট্য কী। যদি আমাকে খুব সংক্ষেপে বলতে হয় যে বাংলা বর্ণমালার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে সেখানে। প্রথম ভাগে বাংলা দেখুন প্রথমেই কিন্তু অ আ এগুলো দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম ভাষার যে বর্ণমালা সেই বর্ণমালা সম্বন্ধে এই বইটিতে স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় ভাগে ভাষার যে কাঠামো এবং উচ্চারণ নিয়ে সেখানে অল্প বিস্তর ধারণা দেওয়া আছে। দেখবেন যে সেখানে কোনো যুক্ত ব্যঞ্জন নেই, যেগুলো শিশুদের উচ্চারণ করতে অসুবিধে হয়। প্রথমে একদম সরল সহজ শব্দ দিয়ে সেগুলো নির্মিত হয়েছে। তাহলে এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য, যে প্রথম ভাগের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমেই তাদের বর্ণমালা সম্বন্ধে ধারণা দেওয়া রয়েছে এবং তারপরে ভাষার গঠন, ভাষার উচ্চারণ কাঠামো ইত্যাদি বিষয়বস্তুগুলো সম্বন্ধে খুব সহজ সরলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং শিশুদের যাতে তাদের মনের মধ্যে একটা ছান্দিক বোধ জন্মায়, তাদের ভালো লাগে সেগুলোকে পড়তে, তার জন্য দেখবেন সেখানে বিভিন্ন ছড়াগুলোকে দেওয়া হয়েছে, যে ছড়াগুলি পড়ে শিশুদের মধ্যে ছান্দিক বোধ জন্মাবে, তারা এই বইটার সঙ্গে আরও বেশি নিজের সম্পর্ক স্থাপন করতে পারবে। এখানে দেখবেন যা কিছু সেটা শিশুর চারপাশের প্রকৃতি থেকে, চারপাশের পরিবেশ থেকে সেই বিষয়বস্তুগুলোকে নেওয়া হয়েছে, যাতে প্রকৃতির সঙ্গে শিশু খুব সহজেই এটাকে রিলেট করতে পারে এবং প্রকৃতির কোলে বসে প্রাকৃতিক উপাদানগুলিকে দিয়ে নিজের প্রাথমিক শিক্ষার শুরুটা করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রথম ভাগটা লেখা হয়েছে। আপনি প্রথম ভাগের বৈশিষ্ট্য কী, প্রথম ভাগের প্রয়োজনীয়তা কী ইত্যাদি বিষয়বস্তু সম্বন্ধে এই কথাগুলি বলতে পারেন। এরপরে দ্বিতীয় ভাগে দেখুন সেখানে বাক্য তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাক্য থেকে বিষয়বস্তুগুলো ক্রমশ অনুচ্ছেদের দিকে গিয়েছে। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় ভাগ যখন তারা হাতে পেল তখন তারা কিন্তু ছোট ছোট শব্দের উচ্চারণ শিখে গেছে, যেগুলিতে যুক্তাক্ষর নেই, যুক্ত ব্যঞ্জন নেই, সেগুলো তারা খুব সহজে উচ্চারণ করতে পারছে। এবার ক্রমশ সহজ থেকে দ্বিতীয় ভাগে জটিলের দিকে বিষয়বস্তুগুলো যাচ্ছে। তাহলে সেখানে তারা ছোট ছোট বাক্য থেকে বড় বড় বাক্য তৈরি করা শিখছে, তারা অনুচ্ছেদ পড়া শিখছে এবং এই অনুচ্ছেদগুলি পাঠের মধ্যে দিয়ে ভাষার যে রসবোধ, সেই রসবোধটা তারা আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে। এছাড়াও ছড়া রয়েছে, এছাড়াও বিভিন্ন যুক্তাক্ষর সহজ থেকে জটিলের দিকে গেছে। দুটো করে বর্ণ যুক্ত হয়েছে, পরবর্তীতে 3টি করে বর্ণ যুক্ত হয়েছে। অর্থাৎ বাংলা ভাষা যেটা যুক্ত বর্ণের ধারণা ছাড়া কোনোদিন সম্পূর্ণ হতে পারে না, এবং এই যুক্ত বর্ণের ধারণা শিশুদেরকে খুব সমস্যার মধ্যে ফেলে। তার জন্য সেগুলো অপেক্ষাকৃত সহজ করে এর মধ্যে উপস্থাপন করা হয়েছে। যেগুলো বললাম এটা হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগের বৈশিষ্ট্য, আপনি খুব সহজেই সেগুলোকে তুলে ধরতে পারেন। এরপর রয়েছে 1968 সাল। 1968 সাল থেকে সহজ পাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগ সেটা শিশুদেরকে দেওয়া হচ্ছে, বা প্রাথমিক স্তরে তার পঠন পাঠন পর্বটা শুরু হয়েছে 1968-69 সালে। সহজ পাঠ যেটা সহজাত পাঠ, তার মধ্যে প্রথমে বর্ণ, তারপর শব্দ, তারপর বাক্য, এই ক্রম অনুযায়ী কিন্তু বিষয়বস্তুগুলোকে সাজানো হয়েছে। তাহলে সহজ পাঠের পাঠ্যগুলি কোন ক্রম অনুযায়ী সাজানো, আপনাকে বলতে হবে প্রথমে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, এই ক্রম অনুযায়ী সাজানো রয়েছে। সহজ পাঠের মধ্যে স্বরবর্ণ রয়েছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে 33টি। আপনারা যদি সহজ পাঠ প্রথম ভাগটা খুব ভালো করে দেখেন সেখানে দেখতে পাবেন যে সহজ পাঠে স্বরবর্ণ 11টি রয়েছে, এখন 11টিই আছে, সমস্যা নেই, কিন্তু ব্যঞ্জনবর্ণ রয়েছে 33টি। কিছু ব্যঞ্জনবর্ণ সেগুলো এই বর্ণমালায় স্থান পায়নি। তো এখন প্রশ্ন হতে পারে যে কেন স্থান পায়নি। এই কারণেই স্থান পায়নি যে এই যে উনস্বর, চন্দ্রবিন্দু, খণ্ডত, এই যেগুলি রয়েছে বেশ কিছু ব্যঞ্জন বর্ণ, যেগুলোকে কবিগুরু ব্যঞ্জন বর্ণ হিসেবে দেখেননি, বরং সেগুলোকে উচ্চারণের প্রতীক হিসেবে দেখেছেন। তার জন্য সেগুলোকে ব্যঞ্জন বর্ণমালায় স্থান দেননি। যেমন আমরা যখন চাঁদ লিখি তখন সেখানে যে চন্দ্রবিন্দু দেওয়া হয় সেটা আলাদা করে কিন্তু সেই বাক্যের মধ্যে প্রযুক্ত হয় না। কোনো একটি ধ্বনির উচ্চারণকে পরিবর্তন করার জন্য কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার হচ্ছে। যেমন চাঁদকে চাঁদ করতে একটা চন্দ্রবিন্দু লাগছে, তাহলে চন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট ধ্বনি যেটা চ, তাকে চা এই উচ্চারণে পরিবর্তন করতে কাজে লাগছে। কাজেই ও নিজে কোনো একটি স্বতন্ত্র বর্ণ নয়, বরং অন্য বর্ণকে তার উচ্চারণ বা অন্য ধ্বনির উচ্চারণকে কিছুটা পরিবর্তন করতে সাহায্য করছে। তাই এগুলিকে উচ্চারণের প্রতীক হিসেবে তিনি ধরেছেন, তাই এগুলিকে বর্ণমালায় স্থান দেননি।
এরপরে হচ্ছে দ্বিতীয় পাঠের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যুক্তাক্ষরগুলিকে সহজ থেকে ক্রমশ জটিলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। যেমন ক, তার নিচে একটি ক যুক্ত হয়ে গেলে কয়ে কয়ে, তাহলে দুটি বর্ণ এখানে যুক্ত হলো। আপনারা জানেন যে দুটির থেকে তিনটি বর্ণ যুক্ত হতে পারে অনেক অনেক শব্দের ক্ষেত্রে। তাহলে এই সহজ একটি রীতি যেখানে যুক্তাক্ষরগুলিকে তৈরি করা হয়েছে ক্রমশ সহজ থেকে জটিলের দিকে। এরপরে যেটা রয়েছে যে 2001 সালে কিন্তু সহজ পাঠের কপিরাইট সেটা উঠে গেছে। তাহলে সহজ পাঠের যে প্রধান মূল বই যেটাকে আমাকে বলতে হবে সেটা কিন্তু এইরকম সাদা কালো আপনি দেখতে পাবেন। এবার যেহেতু কপিরাইট উঠে গেল, কাজেই বিভিন্ন প্রকাশনী তাদের মতো করে বইগুলিকে ছাপছে, রঙিন করে ছাপছে, কিছু হয়তো পরিবর্তনও তারা করে দিচ্ছে সময়ের সঙ্গে নিজের বইয়ের চাহিদাকে বাড়ানোর জন্য। কিন্তু মূল যে সহজ পাঠ বই সেটা কিন্তু আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যেগুলো দেখতে পাই সেটাই হচ্ছে এই বই। এবারে প্রশ্ন হয় যে এই যে সহজ পাঠ, এই সহজ পাঠ বইটি কিন্তু সাদা কালো, হ্যাঁ, তাহলে প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলি সেই বইগুলি শিশুদের জন্য তাদের বইগুলিকে চিত্তাকর্ষক করার জন্য অবশ্যই রঙিন করা প্রয়োজন। কিন্তু সহজ পাঠ বইটিকে কেন রঙিন করা হচ্ছে না, কেন এখনও পর্যন্ত সেই এইরকম সাদা কালো ছবি রাখা হচ্ছে? তো এখানে তার নির্দিষ্ট উত্তর দেওয়া রয়েছে যে সার্ধ শতবর্ষ পূর্তির কালে রবীন্দ্রনাথ ঠাকুর পরিকল্পিত অবয়বে ফিরে যাওয়ার মাধ্যমে আমরা এই মহামতি স্রষ্টাকে প্রণাম জানাচ্ছি। অর্থাৎ সার্ধ শতবর্ষ পূর্তিতে এই বইয়ের স্রষ্টা সেই মহামতি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তিনি যেমন করে এই বইটিকে তৈরি করেছিলেন বর্তমান রূপটিকেও কিন্তু ঠিক সেরকম করেই রাখা হচ্ছে। হ্যাঁ, তো এরকম একাধিক প্রশ্ন সহজ পাঠকে নিয়ে হতে পারে। এর ভিতর থেকেও অনেক প্রশ্ন হয়। যেমন যদি আমি একটা উদাহরণ দিই যে চলো ভাই নীলু এই তালবন দিয়ে পথ, তাহলে নীলু যে পথ দিয়ে যাবে সেই পথটি কেমন? তাহলে সেই পথটি তালবনে ঢাকা, একটা উত্তর। এবারে দেখুন, এই যে নির্দিষ্ট একটি প্রশ্ন আপনাকে বললাম, বা যদি আমি আবার এখানে ঘুরিয়ে দিই যে এসো এসো গৌড় এসো ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন, তাহলে বাড়িতে গৌড় এলে কৌলুকে কি আনতে বলা হয়েছে? তার উত্তর হচ্ছে চৌকি আনতে বলা হয়েছে। তো আপনারা এই প্রশ্নগুলো শুনে অবাক হচ্ছেন, কিন্তু এর আগের বছর ইন্টারভিউ বোর্ডে এরকম বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। তাহলে এই ভিতরের প্রশ্নগুলো, আমার কথা হচ্ছে এটাই যে ভিতরের প্রশ্নগুলো আপনি যতই ইউটিউব দেখেন না কেন সেখানে খুব একটা বেশি আপনি রপ্ত করতে পারবেন না। তার থেকে আরও ভালো সহজ পাঠ বইটিকে নিজে একবার উল্টে দেখে নিন, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে। এবারে এখানকার আরও দুটি কমন প্রশ্ন হচ্ছে যে সহজ পাঠের প্রথম ভাগের প্রথম ছড়াটি কী? তাহলে আমরা যদি সহজ পাঠের প্রথম ভাগের প্রথম ছড়া সেটা দেখে নিই, এখানে দেখব বনে থাকে বাঘ, এই ছড়াটি রয়েছে। তাহলে আপনাকে প্রশ্ন করা হলো যে সহজ পাঠের প্রথম ভাগের প্রথম ছড়াটি কী? আপনি বললেন বনে থাকে বাঘ। এবার আপনাকে বলা হলো তাহলে আপনি ওই ছড়াটিকে আমাদের কিছুটা বলে শোনান। এবারে আপনার যদি মুখস্থ না থাকে, আপনি যদি না জানেন তাহলে বলতে পারবেন না, কিন্তু আজকের এই ভিডিওটা যখন দেখলেন তখন আপনি জেনে গেলেন যে হ্যাঁ, এরকমও ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন হতে পারে। তখন আপনি খুব সুন্দর করে বলে দিলেন যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। এটা প্রথম। এবার আপনাকে প্রশ্ন করা হলো যে সহজ পাঠের প্রথম ভাগের একেবারে শেষ ছড়াটি কী? তাহলে আপনাকে জানতে হবে যে শেষ ছড়াটি হচ্ছে কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। এবারে আপনাকে বলা হলো যে আপনি এই ছড়াটি বলুন। তাহলে কেমন করে বলতে হবে সেটা যদি আপনি না জানেন আর যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলতে পারবেন না। তার জন্য সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের যে ছড়াগুলি রয়েছে তার কমপক্ষে প্রথম এবং শেষটি আপনাকে অবশ্যই পড়ে রাখতে হবে। তাহলে প্রথম ভাগের শেষ ছড়াটি রয়েছে কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে সহজ পাঠ বইটি ইন্টারভিউ বোর্ডে আপনার কেমন করে কাজে লাগবে। এবার যদি আমরা দ্বিতীয় পাঠে চলে যাই, দ্বিতীয় ভাগে, সেখানে প্রথম যেটি আমরা খুঁজে পাই সেটি হচ্ছে হাট। আপনাকে প্রশ্ন করা হতে পারে, এবারে বলা হতে পারে যে আপনি হাট এই ছড়া বা এই কবিতাটিকে আপনি বলুন। তাহলে আপনাকে বলতে হবে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। আপনাকে বলতে হবে, তার জন্য আপনাকে বাড়িতে এটা প্র্যাকটিস করতে হবে। এবার যদি বলা হয় যে সহজ পাঠের একেবারে শেষে কি রয়েছে, একেবারে শেষে রয়েছে যে অক্ষরবৃত্ত ছন্দে লেখা অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে। তাহলে আপনাকে সেটা
পরিষ্কার করে সুন্দর করে বলতে হবে, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়া মন্দিরখানা গঞ্জের বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী, আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। তাহলে এরকম করে আপনাকে বলতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে তার জন্য। ঠিক আছে, তাহলে সহজ পাঠ নিয়ে আজকের এই ভিডিওতে বেশ কিছু তথ্য তুলে ধরলাম। একদিনে এই সকল তথ্য তুলে ধরা সম্ভব নয়, এবং এর আগের আপনি দেখবেন সহজ পাঠ নিয়ে প্রায় 3টে ভিডিও আমি দিয়েছিলাম, তার মধ্যেও এই বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখতে পারেন, বা সহজ পাঠের পরবর্তী পাঠ যেগুলো বা পর্ব যেগুলো আসবে সেগুলো আপনি দেখতে পারেন। আশা করি সহজ পাঠ নিয়ে খুব একটা সমস্যা হবে না। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সহজ পাঠ নিয়ে কিছু টিচিং ডেমনস্ট্রেশন হতে পারে। আপনাকে সরাসরি ইন্টারভিউ বোর্ডে সহজ পাঠ থেকে একটা টিচিং ডেমনস্ট্রেশন দিন, এরকম বলতে পারে। সহজ পাঠের ছড়াগুলিকে নিয়ে আপনি একটি টিচিং ডেমনস্ট্রেশন দিন, এরকম বলতে পারে। হ্যাঁ, সহজ পাঠে ওই যে 3টে শালিকের প্রসঙ্গ রয়েছে, ছবিতে রয়েছে 2টি শালিক 3টে শালিক ঝগড়া করছে, প্রশ্ন হতে পারে। তারপরে সহজ পাঠে দেখবেন কয়ে হ্রস্বই কয়ে দীর্ঘই আছে, এটা কেন সেখানে ব্যবহার হয়েছে সেই নিয়ে প্রশ্ন হতে পারে। সহজ পাঠের যতগুলো ছড়া বা কবিতা রয়েছে শুধুমাত্র তার একটাই নামকরণ করা আছে, সেটা হচ্ছে হাট, বাকি আর কারোর নাম নেই। কেন নেই সেই নিয়ে প্রশ্ন করা হতে পারে। এগুলোকে নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব, তখন দেখে নেবেন। তো শেষ পর্যন্ত এটাই বলতে চাইলাম যে সহজ পাঠ কিন্তু গুরুত্বপূর্ণ। হয়তো বলল যে শিশুদের আপনি কেমন করে যুক্তাক্ষরের ধারণা দেবেন তার টিচিং ডেমো দিতে, সহজ ব্যাপার। এবার বলা হলো সহজ পাঠ থেকে তার টিচিং ডেমনস্ট্রেশন দিতে। তাহলে সহজ পাঠের একটা পাঠকে ধরে নিতে হবে যেখানে যুক্তাক্ষর আছে এবং সেগুলিকে নিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে। তো এই সকল ক্ষেত্রে সহজ পাঠ বিষয়বস্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি নির্দিষ্ট বা বিশেষ কথা, আপনারা অনেকেই মেসেজ করছেন যে আপনারা পেইড ব্যাচে ভর্তি হতে চান। আমি কিন্তু এখনকার কোনো ভিডিওতে পেইড ব্যাচের কথা বলিনি, তবুও আপনারা মেসেজ করছেন। আমাদের পেইড ব্যাচ আপাতত এই ভিডিও যখন করছি এটা পর্যন্ত ফুল হয়ে আছে। আজকে নবমীর দিন, আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব একটা ফাঁকা সময় বের করে নতুন একটা ব্যাচ করতে। যখন করব তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেব, আপনাদের জন্যই তো করা। কাজেই অযথা কেউ মেসেজ করবেন না। আমার খুব খারাপ লাগছে সকলকে বলতে যে আমার প্রত্যেকটা ব্যাচ ফুল। এখানে নিজের হয়তো কোথাও অহংকার বেরিয়ে পড়ছে, ব্যাপারটা এইরকম না। আমার উপায় নেই তাই আমি করতে পারছি না। শুধুমাত্র পেইড ব্যাচে যুক্ত হবেন তবেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন এরকম না। পেইড ব্যাচে যেমন করাই একই রকম তার থেকে আরও বেশি করাই ইউটিউব চ্যানেলে। কাজেই কেউ যদি পেইড ব্যাচে যুক্ত না হন তাতে আমারও কোনো সমস্যা নেই, আপনাদেরও কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমার এই প্রাইমারি ইন্টারভিউকে নিয়ে চ্যানেলে যে ভিডিওগুলো আছে আজ থেকে 2 বছর আগে থেকে এখনও পর্যন্ত, শুধুমাত্র এই ভিডিওগুলোকে দেখলেই আপনি ইন্টারভিউ বোর্ডে 10-এ 10 পেয়ে যেতে পারেন। যদি বিশ্বাস না হয় তাহলে প্লেলিস্টগুলোকে একবার খুঁজে দেখবেন। কাজেই পেইড ব্যাচ যদি করতে পারি তখন আপনাদের জানাবো, সেটা আপনার আমার দুজনের পক্ষেই লাভজনক। কিন্তু যদি না করতে পারি তার মানে এই না যে আপনার আমার দুজনেরই বড় ক্ষতি হয়ে গেল, কিচ্ছু হলো না। আপনি চ্যানেলের ভিডিওগুলো দেখুন, শুধুমাত্র এগুলো দেখলেই আপনি কিন্তু ইন্টারভিউয়ের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে যেতে পারবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের এই তথ্যগুলি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই লাইক দিয়ে জানাবেন, এবং পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। তাহলে আবারও বলছি, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।